নমস্কার দর্শক বন্ধু, আপনারা যারা শেয়ারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন তাদের জন্য আমি এই ভিডিওতে যে আগামী দিনে বা এই টোটাল 2026-এ কি আপনাদের জন্য ওয়েট করছে এবং কিভাবে আপনারা আপনাদের বিনিয়োগকে সুরক্ষিত রাখবেন এবং কিভাবে মার্কেট থেকে আউট পারফর্ম করতে পারবেন বা হেলদি মোটামুটি একটা রিটার্ন পাবেন, সেই সমস্ত নিয়েই আজকের এই ভিডিও। ম্যাক্সিমাম দেখবেন আমরা এই চ্যানেলে ডিরেক্ট শেয়ার নিয়ে আলোচনা করি, তো আজকে মিউচুয়াল ফান্ড এবং এই ভিডিওর শুরুর দিকে আমরা মিউচুয়াল ফান্ড নিয়েই বলবো এবং তারপরে স্টকস নিয়ে বলবো। আমি প্রসেনজিৎ পাল 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম ইনভেস্টর এবং আমাদের কোম্পানি পল অ্যাসেট সেবি রেজিস্টার্ড রিটেল ইনভেস্টরদের জন্য যেমন স্টক অ্যাডভাইসারি সার্ভিস প্রোভাইড করে থাকে, তেমনি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের জন্য এআইএফ বা কমপ্লিট ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস আমরা অফার করে থাকি। বোথ আর সেবি রেগুলেটেড, ফুললি কমপ্লায়েন্ট এবং আমারই এক্সপিরিয়েন্স নিয়ে লেখা যে দুটি বই অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার, সেই বইগুলোর ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন আপনারা সংগ্রহ করতে পারেন। বাংলা ভার্সন এই কারণেই বার করা যাতে খুব সহজ ভাষায় সবকিছু বোঝানো যায়। সিম্পল, আপনারা অ্যামাজনে গিয়ে প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস এই দিয়ে সার্চ করলে বইয়ের ডিটেলস, তার মধ্যে কি কন্টেন্ট, রিভিউ অ্যান্ড সব দেখে আপনারা সংগ্রহ করতে পারেন। প্রথমেই যদি মিউচুয়াল ফান্ড নিয়ে বলি, খেয়াল করে দেখবেন যে বিগত এক বছর ধরে বা সেই 2025 থেকে যারা মিউচুয়াল ফান্ডেই খালি ইনভেস্ট করছেন, রিটার্ন কিন্তু খুব একটা ভালো দিচ্ছে না। মানে তেমন বেশি পজিটিভ রিটার্নও না, আবার হ্যাঁ যে হিউজ পড়ে যাচ্ছে তেমনও কিছু না, মানে খুব একটা ভালো রিটার্ন না। 2024-এ যেমন যতটা হেলদি রিটার্ন ছিল, সেই 2025 থেকে 1.5 বছর হয়ে গেল বা বিগত এক বছরের রিটার্ন কিন্তু ভালো নয়। তো এখানে ফার্স্ট একটা জেনেরিক যে অ্যাডভাইস সেটা হচ্ছে এইটা, যে যারা এসআইপি করছেন ভুলেও এসআইপি বন্ধ করবেন না, এসআইপি কন্টিনিউ করে যান। কিন্তু প্রশ্ন এইটা না, প্রশ্ন হচ্ছে এসআইপি যে কন্টিনিউ করে যাবেন, যেই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করছেন বা যেইখানে আপনি এসআইপি করছেন সেইটা কি ঠিকঠাক, সেইটাতে কি করে যাব নাকি সেখান থেকে অন্য কিছুতে যাব, এইটা হচ্ছে মূল প্রশ্ন। প্রথমেই বলে রাখি এখানে যে আমরা কিন্তু কোনো মিউচুয়াল ফান্ডের এজেন্ট নই বা ব্রোকার নই। এর মানে আপনি মিউচুয়াল ফান্ড কিনুন বা না কিনুন আমাদের কিছু যায় আসে না। আমার কথাতে বা অন্যের কথাতে বা মানে আমি যে ভিডিওতে যা কিছু বেসিক কিছু নাম বলবো সেখানে যদি আপনি কিনুন না কিনুন আমাদের কিছু যায় আসে না, কারণ আমাদের কোনো ইনকাম নেই সেখান থেকে। তো এই কথা মাথায় রেখে এবার যদি আমি অনেকেই দেখবেন এখানে কমেন্ট করে যে একটা দুটো ভালো মিউচুয়াল ফান্ডের নাম বলুন। আবার বলছি, ভালো মিউচুয়াল ফান্ড, ভালো শেয়ার, আজকের দিনে যেই মিউচুয়াল ফান্ডটা ভালো, 1 মাস পরে 2 বছর পরে কিন্তু সেটা ভালো নাও থাকতে পারে। এটা সব সময় মাথায় রাখবেন। তাই আজকে আমি একটা কোনো মিউচুয়াল ফান্ডের নাম বলে গেলাম, 3 মাস পর সেটা যখন আর ভালো থাকলো না, কে আপনাকে তখন সেটাকে গাইড করবে? তখন তো আর আপনি ইউটিউব ভিডিও সার্চ করতে পারবেন না। তো এই কারণে আমরা নর্মালি এমন কিছু বলি না যে যেটা আজকে ভালো 6 মাস পরে নাও থাকতে পারে এই রকম। তো একটা খুব এক্সাম্পল যদি আপনারা খেয়াল করে দেখবেন, আজ থেকে 3-4 বছর আছে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এইটা খুব মার্কেটে রমরমা ছিল, প্রচুর লোকে রেকমেন্ড করছিল, ফান্ড খুব ভালো রিটার্ন দিয়ে আসছিল। কিন্তু বিগত 2 বছর, 1 বছর, 2 বছর বা 3 বছরও খেয়াল করে দেখবেন মার্কেটেরই ফিডব্যাক যে এই পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিন্তু আর তেমন ভালো রিটার্ন দিচ্ছে না। তো তার মানে কি সেটা খুব খারাপ ফান্ড হয়ে গেছে? না। কেন ভালো রিটার্ন দিচ্ছে না তার অনেক কটা কারণ আছে, তো সেগুলো কমপ্লিটলি ডিফারেন্ট। তো এই কারণে আমরা ভিডিওতে ডিরেক্ট ওই রকম এমন কিছু সাজেস্ট করব না যেটা আজকে ভালো কালকে ভালো নাও থাকতে পারে। প্রচুর সেক্টরিয়াল ফান্ড এরকম থাকে, 2024-এ ডিফেন্স ফান্ড বা অনেক টাইমে পিএসইউ ফান্ড প্রচুর রিটার্ন দিয়েছে, তারপরে নেগেটিভ রিটার্ন দিচ্ছে। তো ওই রকম আমরা কিছু বলবো না। বেসিক একটা যে জিনিস সেটা এই রকম, যে যদি আপনি কিছু বুঝতে না পারেন যে কোন মিউচুয়াল ফান্ড কিনছেন কি না কিনছেন, তাহলে বেসিক যে জেনেরিক যে অ্যাডভাইস সেটা হচ্ছে এইটা, যে একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, একটা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে এসআইপি কন্টিনিউ করে যাওয়া। এবারে আবার সেই প্রশ্ন, তাহলে কোন লার্জ ক্যাপ, কোন স্মল ক্যাপ, কোন মিড ক্যাপ? কারণ এরকম মার্কেটে প্রায় 100-200-র উপরে লার্জ ক্যাপ, 100-200-র উপরে মিড ক্যাপ, স্মল ক্যাপ ফান্ড আছে। আবার এগেইন যদি একটা জেনেরিক অল ওয়েদার অ্যাডভাইস, আপনি আজকে বলুন, 2 বছর পর বলুন, 5 বছর পর বলুন, একটা খুব সিম্পল যেগুলো স্মল ক্যাপ ইন্ডেক্স, মিড ক্যাপ ইন্ডেক্স, লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ড, আমার প্রচুর ভিডিওতে দেখবেন নিফটি 50 ইন্ডেক্স ফান্ড নিয়ে বলেছি। তো নিফটি 50 ইন্ডেক্স ফান্ড সিম্পল আপনি ভাবতে পারেন যে লার্জ ক্যাপের ইন্ডেক্স ফান্ড। সিমিলারলি এরকম মিড ক্যাপেরও ইন্ডেক্স ফান্ড আছে, নিফটি যে মিড ক্যাপ ইন্ডেক্স সেটাকে রেপ্লিকেট করে। আবার স্মল ক্যাপেরও মিউচুয়াল ফান্ড আছে, স্মল ক্যাপ যে নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স সেইটাকে রেপ্লিকেট করছে। এবার কাদের আছে? প্রত্যেকটা বড় মিউচুয়াল ফান্ড কোম্পানি, আইসিআইসিআই বলুন, এইচডিএফসি বলুন, এসবিআই, নিপন, প্রত্যেকেরই এই 3 ক্যাটাগরির ফান্ড আছে এবং এই প্রত্যেকেরই 3 ক্যাটাগরির ফান্ডেই একই রকম রিটার্ন, কেউ খারাপ কেউ ভালো না। কেন একই রকম রিটার্ন? কারণ প্রত্যেকেই একটা আন্ডারলাইন ইন্ডেক্সকে ফলো করছেন। তো তাই আপনারা যে কোনো ফান্ড হাউসের সঙ্গে আপনারা যেতে পারেন, যে কোনো ফান্ড হাউস, এবং সেফটির দিক থেকে সব কটাই সেম, সবাই সেবি রেগুলেশন ফলো করছে, সবাই একই রকম কাজ করছে। এমন নয় যে এসবিআই সেফ বেশি, আইসিআইসিআই কম সেফ, ওরকম কোনো ব্যাপার না। সেফটির দিক থেকে সবাই সেম, রিটার্নের দিক থেকে সবাই সেম ইন্ডেক্স ফান্ডে। তাই আপনারা যে কোনো, সে আপনি এসবিআই, আইসিআইসিআই
আইসিআইসিআই, নিপন, মিরে অ্যাসেট, মতিলাল অসওয়াল, যে কোনো মিউচুয়াল ফান্ড যদি একটা লার্জ ক্যাপ মানে যেটা নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, সেম যদি আমি ধরুন আইসিআইসিআই নামে বলছি, দেখবেন আইসিআইসিআই নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ড আছে, সেম ওই আইসিআইসিআই এর নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড আছে। তো এই লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ তিনটে প্লাস মাইক্রো ক্যাপ ও ইন্ডেক্স ফান্ড আছে মতিলাল অসওয়ালের। তো যদি আপনারা মাইক্রো ক্যাপ, এগেইন মাইক্রো ক্যাপ একটু বেশি রিস্কি, হাই রিস্ক হাই রিটার্ন, যদি সেই মাইক্রো ক্যাপেও যেতে চান তো এই চারটে ইন্ডেক্স ফান্ডে আপনারা কিন্তু এসআইপি করে যেতে পারেন। এবার একটা মজার ব্যাপার, কোনো মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার কিন্তু আপনাকে ইন্ডেক্স ফান্ড সাজেস্ট করবে না, বা আপনি যদি কোনো ব্যাংকের থ্রুতে মিউচুয়াল ফান্ড করেন, যেমন আপনি ধরুন এসবিআই তে গেলেন, গিয়ে বললেন যে আমাকে ভালো কিছু মিউচুয়াল ফান্ড বলুন, এসবিআই এর অফিসার বা এসবিআই এর যারা মিউচুয়াল ফান্ড দেখছে তারা কোনোদিন ইন্ডেক্স ফান্ড আপনাকে বলবে না, কোনো এজেন্টও আপনাকে বলবে না, অ্যাডভাইজারও বলবে না। তার কারণটা খুব সিম্পল, ইন্ডেক্স ফান্ড বিক্রি করে তাদের কমিশন খুবই কম, প্রায় জিরোর কাছাকাছি। তো তাই জন্য তারা অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড, অন্য যেই সমস্ত ফান্ড আছে যেখানে কমিশন একটু বেশি, সেগুলো সাজেস্ট করে। তো এবার তারা কি খুব ভুল করে? না, খুব একটা ভুলও না, আবার সবসময় ঠিকও না। দেখুন, আপনি যদি কোনো মানে যেমন বললাম এসবিআই এর ব্রাঞ্চ থেকে বা এইচডিএফসির ব্রাঞ্চ থেকে, ব্যাংকের এমপ্লয় থেকে বা কোনো অ্যাডভাইসার এজেন্টের থ্রুতে মিউচুয়াল ফান্ড কেনেন, আপনি রিটার্ন ফলো করুন। আপনার কি লাস্ট 2 বছর, 3 বছর, 1 বছরের রিটার্ন ইন্ডেক্স রিটার্নের থেকে বেশি না কম? ইন্ডেক্স রিটার্ন কি? খুব সিম্পল, যেমন নিফটি 50 ইন্ডেক্স, এটার একটা রিটার্ন আছে। তো দেখুন, আপনার যদি লার্জ ক্যাপ ফান্ড আপনার মিউচুয়াল ফান্ড অ্যাডভাইসার সাজেস্ট করে, তো তাহলে সেই লার্জ ক্যাপ ফান্ডের রিটার্ন কি নিফটি 50 ইন্ডেক্স রিটার্নের থেকে কম না বেশি? সেম মিড ক্যাপ ফান্ড, যে মিড ক্যাপ নিফটি যে মিড ক্যাপ ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের থেকে আপনার পোর্টফোলিওতে যে মিউচুয়াল ফান্ড আছে যেটা আপনার অ্যাডভাইসার সাজেস্ট করছে, তার থেকে রিটার্ন কম না বেশি? সেম আপনি স্মল ক্যাপ আর যদি মাল্টি ক্যাপে যান, তিনটে ইন্ডেক্সের কম্বাইন্ড রিটার্ন নিয়ে আপনি দেখুন, নিফটি 500 ইন্ডেক্স একটা আছে সব কম্বাইন্ড দিয়ে, তো সেই ইন্ডেক্সের সঙ্গে দেখুন আপনার রিটার্ন কম না বেশি। যদি আপনার রিটার্ন বেশি, মানে ইন্ডেক্স ফান্ড যা রিটার্ন দিচ্ছে, আপনার ওই যে ব্রোকার বা এজেন্ট বা অ্যাডভাইসার যে ফান্ড সাজেস্ট করেছে তার রিটার্ন থাকতে অনেক বেশি, দেন আপনার অ্যাডভাইসার বা এজেন্ট খুব ভালো জিনিস সাজেস্ট করেছে, হ্যাঁ তার কমিশন আছে, কিন্তু তার কমিশন দেওয়ার পরেও আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বেশি রিটার্ন পাচ্ছেন, তো তার মানে খুব ভালো আছে, কিচ্ছু করতে হবে না। কিন্তু যদি দেখেন লাস্ট 1 বছর, 2 বছর, 3 বছর, এই প্রত্যেকটা টাইম ফ্রেমে আপনার অ্যাডভাইসার যেটা সাজেস্ট করেছে তার রিটার্ন ওই ইন্ডেক্স রিটার্নের থেকে কম, তো তার মানে সেটা কিন্তু খুব ভুল, বা সেটা কিন্তু একদমই মানে খারাপ জিনিস হচ্ছে। তার কারণ ওই জিনিসটা সাজেস্ট করে সে কিন্তু কমিশনও বেশি পাচ্ছে, এবং সেই কমিশনও বেশি পাচ্ছে প্লাস আপনি রিটার্ন কম পাচ্ছেন। তো এইটা হচ্ছে ব্যাপার, মানে এই জন্য যেমন বললাম যে অ্যাডভাইসার এজেন্ট সাজেস্ট করছে মানে ভালো খারাপ মানে বোথ মিক্স আছে। আপনি সিম্পল রিটার্ন কম্পেয়ার করুন, লাস্ট 3 বছর, 2 বছর, 1 বছরের রিটার্ন যদি ইন্ডেক্সের থেকে বেশি থাকে, গুড, আপনার অ্যাডভাইসার ভালো, আপনি আপনার অ্যাডভাইসারের সঙ্গে থেকে যান, ইন্ডেক্স ফান্ডে যেতে হবে না। কিন্তু যদি আপনার রিটার্ন কম থাকে, তখন আপনি ইন্ডেক্স ফান্ডে চলে আসুন। কারণটা খুব সিম্পল, আপনার এজেন্ট বা আপনার ব্রোকার কোনোদিন আপনাকে ইন্ডেক্স ফান্ড সাজেস্ট করবে না, কারণ সে যদি সাজেস্ট করে তাতে তার কমিশন থাকবে না। আমরা এই কারণেই বলতে পারছি, কারণ আমাদের কোনো কিছুতে কমিশন নেই, না আমার ইন্ডেক্স ফান্ডে কমিশন আছে, না কোনো অ্যাক্টিভ ফান্ডে কমিশন আছে। তো তাই আমি আপনাকে জেনারিক অ্যাডভাইস দিচ্ছি, আপনার নিজের পোর্টফোলিওকে দেখুন, নিজের ইয়েতে দেখুন, আমাকে জিজ্ঞেস করবেন না আমি কিভাবে ইন্ডেক্স ফান্ড কিনবো, কারণ যদি আপনার কেনার ইচ্ছা থাকে, যদি রিটার্ন আউট পারফর্মের ইচ্ছা থাকে, আপনি নিজেই কিনতে পারবেন খুব ইজিলি। মানে কি বলবো, স্পুন ফিটিং যদি করে দেওয়াতে হয় তাহলে আপনি তার ভ্যালুই বুঝতে পারবেন না। তো আপনি নিজের পোর্টফোলিওতে দেখে নিন, বেশি টাইমও লাগবে না, উইকেন্ডে একটু জাস্ট টাইম দিয়ে দেখে নিন রিটার্ন কি আসছে না আসছে, ইন্ডেক্সের সঙ্গে রিটার্ন কম্পেয়ার করুন, যদি রিটার্ন বেশি থাকে অ্যাডভাইসারের সঙ্গে কন্টিনিউ করুন, যদি রিটার্ন কম থাকে তাহলে সিম্পল ইন্ডেক্স ফান্ডে চলে আসুন। খুব সিম্পল। আই হোপ এইটা যদি আপনি করে নিতে পারেন, তো তাহলে মিউচুয়াল ফান্ডের এসআইপি থেকে কিন্তু একদম সরে আসবেন না। কারণ এখন যে মার্কেট উইক আছে তার প্রাইমারি কারণ হচ্ছে এফআইআইরা সেল করছে, কিন্তু ডোমেস্টিক ইনভেস্টররা বাই করছে। কোনো না কোনো একটা টাইমে, এই বছরের লাস্টের দিকে হোক বা সামনের বছর হোক, এফআইআইরা রিটার্ন করবেই, এবং যখন এফআইআইরা রিটার্ন করবে তখন কিন্তু ওভারঅল মার্কেটে একটা ভালো রকম বুলিশনেস আসবে। মানে সবকিছু একটা সাইকেলে চলে, মানে মার্কেট যতদিন সাবডিউট থাকবে বা যতদিন রেঞ্জ বাউন্ড থাকবে, মনে রাখবেন নেক্সট র্যালিটা তত জোরালো হবে। তো এই রেঞ্জ বাউন্ড বা খারাপ মার্কেটে যে যত বেশি এসআইপি কন্টিনিউ করে যেতে পারবে, নেক্সট যে বুল মার্কেটটা আসবে সেখানে তার তত বেশি রিটার্ন হবে। এমন না যে নেক্সট যখন বুল মার্কেট আসবে আপনি তখন ইনভেস্ট করলে তখন রিটার্ন বেশি আসে, তা নয়। তো এই কারণে আপনি এসআইপি কন্টিনিউ করে যান, ফান্ড যেরকম গাইডেন্স দিলাম তাতে করে সিলেক্ট করে কন্টিনিউ করে যান। এবার চলে আসবো আমরা ডিরেক্ট স্টকসে যারা ইনভেস্ট করছেন। দেখুন, ডিরেক্ট স্টকসেরও যদি আমরা কথা বলি, খেয়াল করে দেখবেন বিগত 1 বছর মার্কেট কিন্তু খুব খারাপ, মানে তেমন কিছু ভালো রিটার্ন দেওয়া মানে মার্কেট দিচ্ছে না, বা লাস্ট 1 মাসও দেখবেন রেঞ্জ বাউন্ড, এমন কিছু রিটার্ন আপনারা ওভারঅল পোর্টফোলিওতে পাচ্ছেন না। কিন্তু আমরা মানে আমাদের যারা পেড মেম্বার আছে তারা খেয়াল করে দেখবেন যে লাস্ট আমাদের রেকমেন্ডেশনের রিটার্ন কিন্তু যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট যারা হাই ভলিউম স্টক রেকমেন্ডেশনের সাবস্ক্রাইবার, তাদের
যদি আমি এক্স্যাক্ট করে বলি 2026-এ আমরা যে স্টকগুলোর রেকমেন্ড করেছি, দুখানা শেয়ার রেকমেন্ড করেছি, তার নাম এ দিয়ে শুরু, একটা শেয়ার রেকমেন্ড করেছি নাম জি দিয়ে শুরু, একটা জে দিয়ে শুরু। তো প্রত্যেকটা স্টকই রেকমেন্ডেড প্রাইসের থেকে কিন্তু ওপরে, এবং এ দিয়ে শুরু যেই শেয়ারটা খেয়াল করে দেখবেন জুন মাসের রেকমেন্ডেশন এখনই প্রায় 25-26% মতো রিটার্ন। তো এই জিনিস এটা প্রমাণ করছে যে এখন মার্কেট এতটাই টাফ যে এমন নয় আপনি যে কোনো শেয়ারে ইনভেস্ট করলেই প্রফিট হবে। প্রচন্ড মানে খুব সিলেক্টিভ স্টক সিলেকশন দরকার, তবে আপনাকে সেই শেয়ার প্রফিট দিতে পারবে। এবং 2026-এ ধরে নিন এই রকমই যাবে, মানে আনটিল অ্যান্ড আনলেস আপনি খুব ভালো শেয়ার সিলেক্ট করতে পারছেন ততক্ষণে কিন্তু আপনি রিটার্ন পাবেন না। তাই স্টক সিলেকশন ইজ এভরিথিং। এবং এর সাথে সাথে আরো একটা সাবধানবাণী যেটা আমরা সবসময় বলে থাকি, যেমন বললাম জুন 2026-এ যে স্টক রেকমেন্ডেশন এ দিয়ে নাম অলরেডি 25% রিটার্ন দিয়েছে, মানে এই নয় যে সামনের মাসে আমরা যে স্টকটা দেবো সেটাও আবার 25% রিটার্ন দিয়ে দেবে এক মাসে, না কখনোই না। নর্মালি 25-30 এইটা আমাদের ওভারঅল পোর্টফোলিও রিটার্ন থাকে ওভার আ পিরিয়ড অফ 1 ইয়ার। হ্যাঁ, তার মধ্যে অনেক শেয়ার থাকবে অনেক বেশি রিটার্ন দেবে, অনেক শেয়ার থাকবে কম রিটার্ন দেবে, যার জন্য ওভারঅল অ্যানুয়ালাইজড একটা 20-25-30 অ্যানুয়ালাইজড এইরকম একটা রিটার্ন আমরা টার্গেট করে থাকি। তো পয়েন্ট ইজ এইটা যে আমরা মানে প্রচুরবার আগেও বলেছি যে পাস্ট রিটার্ন কখনো রিপিট হয় না। ভাববেন না যে লাস্ট আমার 6টা শেয়ার ভালো চলেছে মানেই 7 নম্বরটা চলবে। রিটার্ন যদি আপনি ঠিকঠাক ডিরেক্ট স্টক বা আমাদের সাবস্ক্রিপশন থেকে পেতে হয় তাহলে অ্যাটলিস্ট 3 বছরের জন্য আপনি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকবেন, 3 বছর অ্যাডভাইস ফলো করবেন। এই মেন্টালিটি নিয়ে আসুন। যদি এটা নিয়ে না আসেন, 3 মাসের জন্য এসে একটু দেখলেন তারপরে আবার বন্ধ করে দিলেন বা 1 বছর পরে আর কন্টিনিউ করলেন না, তখন কিন্তু কোনো গ্যারান্টি নেই। কেন? কারণ ওই 1 বছর মার্কেট যে কোনো দিকে যেতে পারে, সেই রকম কিছু হয়ে অনেক কিছু হতে পারে। হ্যাঁ, 3 বছর থাকলে কি হয়, সব কিছু ইভেন্ট আউট অ্যাভারেজ আউট হয়ে যায়। তো তার জন্য বেটার রিটার্ন আসার প্রবাবিলিটি অনেক বেটার বা আউট পারফরমেন্সের প্রবাবিলিটি অনেকটা বেটার। এটা আমরা লাস্ট 16 বছর ধরে আমরা বা লাস্ট 10-15 বছর যত অ্যাডভাইসারি সার্ভিসের আমরা অফার করেছি রিটার্ন নিয়ে, এইটা কিন্তু বুঝতে পেরেছি। এবার সেক্টর স্পেসিফিক যদি বলি, দেখুন ফার্মা সেগমেন্ট নিয়ে আমরা অনেক দিন থেকে বলি, সেই মার্চ মাস থেকে বলে আসছি বুলিশ এবং আমাদের ফার্মা শেয়ার যেগুলো আমরা মানে ইউটিউবে অলরেডি ডিসক্লোজ করেছি, সেই কোয়ালিটি ফার্মা বলুন, সেনোডেস ফার্মা বলুন, অলরেডি খুব ভালো পারফর্ম করেছে। তবে আবার বলছি, ভালো পারফর্ম করেছে মানে এখন যে চোখ কান বুঝে ইনভেস্ট করবেন তা কিন্তু নয়, কারণ হিউজ একটা রিটার্ন দিয়ে দিয়েছে কোয়ালিটি ফার্মা রেকমেন্ডেশন থেকে 3 গুণ। এই 3 গুণ রিটার্ন দেওয়ার পরে একটা না একটা টাইম কারেকশন বা কনসলিডেশন করতেই হবে। মানে কোয়ালিটি ফার্মা স্টকটা আমরা যখন ইউটিউবে ফ্রি কভারেজ করেছিলাম তার থেকেও প্রায় 50-60% বেড়ে গেছে। সেনোরেস প্রায় 77-80% বেড়ে গেছে, ওভারঅল ডবল হয়েছে। তো যখন এতটা রিটার্ন হয়ে যায়, অটোমেটিক সেই শেয়ার কনসলিডেট করে বা কারেক্ট করে ওভার আ পিরিয়ড অফ টাইম। তো সেটা কখন করবে কি করবে কেউ জানে না। তো এই কারণে সবসময় একটা রিস্ক থাকে। আপনি একটা হাই লেভেলে কিনে ফেললেন, আমরা হয়তো 2 মাস পরে প্রফিট বুক করে ফেললাম, আপনি কিছুই টের পেলেন না, আপনি ফেসে গেলেন। ইনফ্যাক্ট আমরা খেয়াল করে দেখবেন, এটা আমরা ইউটিউব ভিডিওতেও বলেছি, সুপ্রিয়া লাইফ সায়েন্স এই শেয়ার থেকে 3x প্রফিট বুক করে এক্সিট করেছি। এবং যখন আমরা প্রফিট বুক করে এক্সিট করি 850 টাকা থেকে, তারপর 1-1.5 মাস দেখুন শেয়ারের প্রাইস কিন্তু আবার ওই কারেকশন, একটা টাইম কারেকশন, কনসলিডেশন এইরকম জোনে কিন্তু রয়েছে। তো তার মানে ফার্মা সেগমেন্টে আমরা বলিস মানে এই নয় যে কোনো শেয়ার আপনি যে কোনো প্রাইসে কিনে নেবেন প্রফিট হবে। যে কোনো শেয়ার বা যদি সেটা ভালো হোক যা হোক, প্রাইস যদি ঠিকঠাক না হয় সেই শেয়ার আপনাকে রিটার্ন দেবে না। তো তাই বাইংটা খুব ইম্পর্টেন্ট। আপনি কত টাকায় কিনছেন সেইটা ডিপেন্ড করছে আপনার প্রফিট দেবে কি না দেবে। তো জাস্ট বিকজ ফার্মাতে বুলিশ বললাম মানে যে কোনো শেয়ার চোখ বন্ধ করে কিনে নিলেন আপনাকে প্রফিট দিয়ে দিল, এরকম কিন্তু একদম ব্যাপার নয়। ফার্মার মধ্যেও সিলেক্টিভ। ইনফ্যাক্ট আমরা যে এ দিয়ে যে শেয়ারের নাম বলছি, যেটা জুন থেকে অলরেডি 26-25% রিটার্ন দিয়ে দিয়েছে, সেটা কিন্তু ফার্মা সেগমেন্ট না, সেটা একটা মানে অ্যান্সিলারি অফ ক্যাপিটাল গুডস বা একটা প্রক্সি অফ ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং থিম। এরকম এগেইন খুব স্ট্রং থিম। 1 বছর 2 বছরের জন্য খুব মানে আমরা স্ট্রং আপসাইড দেখতে পাচ্ছি। এখন তো মানে জাস্ট 25% রিটার্ন দিয়েছে, বাট থিসিস যদি কন্টিনিউ করে ওটা এখান থেকে যথেষ্ট মানে হিউজ আপসাইড দিতে পারে। এই হচ্ছে ব্যাপার। এবং আরেকটা সেগমেন্ট নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে আইটি সেক্টর, যেটাও মানে মার্কেটে খুব নিউজে আছে। এখানেও বলে রাখি, দেখুন আইটি সেক্টরের শেয়ারের দাম এত পড়েছে 2026-এ, এত পড়েছে, যে কোনো সেগমেন্ট বা যে কোনো শেয়ার প্রচন্ড পড়লে সেখান থেকে কিন্তু একটা ডেড ক্যাট বাউন্স, টেকনিক্যাল টার্ম যেটা বলি, একটা বাউন্সের চান্স সবসময় থাকে। তো মানে এই যে বাউন্সটা হচ্ছে, এবার এইটাই ডিসিশন নেওয়ার যে বাউন্সটা কি মানে টেম্পোরারি নাকি পার্মানেন্ট, মানে বাউন্স কি মানে বাড়তেই থাকবে করে প্রিভিয়াস পিক চলে যাবে, নাকি আবার কিছুটা বেড়ে কিছুটা পড়বে। তো এই কারণে আইটি শেয়ার এখন যেটা বাড়ছে এইটা দেখে খুব একটা এক্সাইটেড হবেন না। আমাদের কাছে এখনো মনে হচ্ছে আইটি কিন্তু ডেড ক্যাট বাউন্স জোনে আছে, মানে কিছুটা বাড়বে বেড়ে আবার পড়বে। মানে নর্মালি ধরুন কোনো শেয়ার 100 টাকায় আপনি কিনলেন, 100 টাকা থেকে শেয়ারের দাম 50 টাকা পড়ে গেল। এবার 50 থেকে বেড়ে যখন 60 হলো, এক্সাইটেড হয়ে কোনো লাভ নেই। বা 60 হলো বলে আপনি আবার কিনলেন, আপনার কেনা তো 100 টাকায় আছে, সেই 60-এ কিনলে কিন্তু আরো মানে লস হয়ে যেতে পারে। তো জাস্ট বিকজ 50 থেকে 60
স্টার্ট হলো বলে তো এক্সাইটেড হওয়ার কিছু নেই। আপনি খেয়াল করে দেখুন যে ওই যে বাউন্স সেটা কতটা স্ট্রং নাকি বাউন্সটাই ফেড আউট হয়ে যাবে। এবং এটা দেখার একটা খুব মানে ইজিয়েস্ট সলিউশন হচ্ছে 50 ডেজ মুভিং অ্যাভারেজ, 200 ডেজ মুভিং অ্যাভারেজ। আমরা আমাদের যে আগের ভিডিও সেখানে আমরা এই জিনিস দুটো কনসেপ্ট খুব ভালোভাবে বুঝিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্ক এখানে পেয়ে যাবেন এবং ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, তাহলে কনসেপ্টটা বুঝে যাবেন। ওভারঅল আমি এইটা বলতে চাইছি যে আইটি শেয়ার যতক্ষণ না 200 ডেজ মুভিং অ্যাভারেজকে ক্রস করছে ততক্ষণ কিন্তু কোনো রকম বুলিশনেসের আশা করবেন না। মানে আমাকে যদি বলা হয় ইনভেস্ট করার, অবভিয়াসলি অ্যাজ অন ডেট আমাদের কোনো আইটি শেয়ারে নিজেদের ইনভেস্টমেন্ট নেই, কোনো ডিরেক্ট আইটি কোম্পানিতে কোনো রেকমেন্ডেশনও নেই। তো আমাকে যদি লেটস সে বলা হয় যে আমি কখন আইটি শেয়ারে ইনভেস্ট করতে পারি, তো আমি তখনই ইনভেস্টমেন্ট করার কথা ভাববো যখন দেখবো আইটি শেয়ার 200 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে উঠতে পেরেছে। কারণ যে পরিমাণে ফল হয়েছে সেই পরিমাণ ফল থেকে তারপর যদি 200 ডেজ মুভিং অ্যাভারেজ ক্রস করতে পারে, এটা অনেক বড় ব্যাপার হবে। তো যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ যতই দাম বাড়ুক আমি সেটাকে কিন্তু ডেড ক্যাট বাউন্স হিসাবে দেখবো। তাই আপনারাও যদি মানে এক্সাইটেড, ওভার এক্সাইটেড হবেন না, একটু বাড়ছে মানে এই যে আবারও বেশি করে কিনে ফেলি, অ্যাভারেজ আউট করে ফেলি, এই ভুলগুলোকে অ্যাভয়েড করে চলুন। ওপরে সাস্টেনেবল আপমুভ হতে গেলে মানে প্রথমে 50 ডেজ মুভিং অ্যাভারেজ ক্রস করে ওর উপরে থাকবে, তারপর 100 ডেজ মুভিং অ্যাভারেজ ক্রস করবে, তার উপরে স্টেবিলাইজ হবে, তারপরে আপনার 200 ডেজ। তো এই হচ্ছে ওভারঅল। তো ওভারঅল আইটি সেগমেন্ট, অ্যাকচুয়ালি আইটি ফার্মা, এই দুটো সেগমেন্টে একটা জায়গায় টেলউইন্ড আসে, সেটা হচ্ছে আইএনআর ডেপ্রিসিয়েশন, মানে টাকার ভ্যালু পড়লে এই দুটো সেগমেন্টে টেলউইন্ড আসে। তো এই দুটো সেগমেন্ট অনেকটা মানে অনেক কিছু দিক থেকে মিল আছে, কিন্তু অদ্ভুতভাবে আমি যেমন সেই মার্চ থেকে বলে আসছি আইটিতে আমরা নেগেটিভ, ফার্মাতে আমরা খুবই পজিটিভ। এবং আইটির যেটা আবার বললাম, যতক্ষণ না মানে আপনি প্রপার বাউন্সের কনফার্মেশন পাচ্ছেন, সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে প্রাইস থাকছে, ততক্ষণ কিন্তু সেই বাউন্সকে বিশ্বাস করার কোনো দরকার নেই। এছাড়াও কিছু কিছু আমরা মানে প্রক্সি অফ ক্যাপিটাল গুডস, প্রক্সি অফ ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং বুম, এইসব সেগমেন্টে আমরা পজিটিভ দেখি। সেগুলো প্রক্সি সেগমেন্ট, মানে কোনো ডিরেক্ট এমন না যে মেটাল বা ওরকম কিছু না। কিছু কিছু প্রক্সি অফ অটো অ্যান্সিলারি যেগুলো মোর এক্সপোর্ট ডিপেন্ডেন্ট, কারণ ইন্ডিয়ার সঙ্গে প্রচুর ট্রেড ডিল হয়েছে, ইউকে ট্রেড ডিল হয়েছে, অস্ট্রেলিয়ার ট্রেড ডিল হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের ট্রেড ডিল, সেই সমস্তর জন্য এক্সপোর্ট অনেক খুলে যাবে। তো এইরকম নানান রকম মানে ছোটোখাটো থিমে আমরা কিন্তু অনেকটা বলি, সেগুলো নিয়ে পরের ভিডিওতে যদি কোনো অপরচুনিটি পাই বা যদি ওরকম কিছু আসে সেগুলোকে নিয়ে ডিসকাস করব। আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপনারা কোন সেগমেন্টে বুলিশ, বা আপনাদের মানে আপনাদের পোর্টফোলিওতে আপনারা কোন কোন সেগমেন্টে বেট করছেন এবং কোন কোন সেগমেন্ট নিয়ে আপনারা নিজেরাও বেয়ারিশ। তাতে করে কি হবে, একটা ওভারঅল একটা মানে কনসেনসাস বা ওভারঅল একটা ওপিনিয়ন মতো বিল্ড আপ হয়। এবং আপনারা যারা পেড মেম্বারের সাবস্ক্রাইবার তারা কিন্তু কমেন্টে জানান যে এই বছর মানে কোন শেয়ার থেকে আপনারা সব থেকে বেশি প্রফিট করতে পেরেছেন। তো এই সমস্ত মানে এগেইন কমেন্টে জানালে কি একে অপরের, এমন না যে সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়া আছে। আরেকটা ব্যাপার, অনেকে এইরকম কমেন্ট করেন যে কি করে আপনাদের পেড মেম্বার হব। দেখুন আমাদের ওয়েবসাইটে A to Z সব ডিটেলস আছে। তো আমি আপনাকে ডিরেক্ট মানে হ্যান্ড হোল্ডিং করবো না, হাতে ধরিয়ে বলবো না যে আপনি এটা করুন ওটা করুন। ওয়েবসাইটে সমস্ত কিছু লেখা আছে, কারণ যতক্ষণ না আপনি ওয়েবসাইটে লেখা পড়ে, লেখা বুঝে নিজে থেকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণ আপনার সাবস্ক্রিপশন নিয়ে কোনো লাভ নেই। কারণ সাবস্ক্রিপশন নেওয়ার পর আপনাকে কিন্তু সেই ওয়েবসাইটে লগ ইন করে সব কিছু পড়ে তারপর ধীরে সুস্থে ইনভেস্টমেন্ট করতে হবে। এই না যে আপনি মানে সাবস্ক্রিপশন করলাম, কালকে শেয়ার কিনলাম, এক মাস পরে একদম ডবল রিটার্ন নিয়ে বাড়ি চলে এলাম। শেয়ার মার্কেট থেকে রিটার্ন কিন্তু অত সহজে আসা যায় না। আমরা বারবার বলি কারোর কাছে কোনো ম্যাজিক স্টিক হাতে নেই যে আমি মানে ছোবো একটা শেয়ার উপরে দৌড়তে শুরু করবে, যে সেরকম কোনো কিছু না। সব কিছু সিস্টেম আছে। এই মার্কেট থেকে তারাই বেশি রিটার্ন আর্ন করতে পারবে যে যত বেশি সিস্টেম ফলো করে, যে যত বেশি ডিসিপ্লিন থাকে। ইটস নট অ্যাবাউট স্টক সিলেকশন, ইটস অল অ্যাবাউট ডিসিপ্লিন, ইটস অল অ্যাবাউট রেগুলারলি ফলোইং ইনভেস্টমেন্ট, অ্যান্ড ইট অল অ্যাবাউট কে কতটা মানে মেন্টালি ঠিকঠাক থাকতে পারে অ্যাক্রস অল আপ সাইকেল অ্যান্ড ডাউন সাইকেল। তো এইটাই হচ্ছে ওভারঅল ব্যাপার। তো এগেইন বলবো যে যদি কেউ সাবস্ক্রিপশন নিয়ে ডিটেলস জানতে ইন্টারেস্টেড, আমাদের ওয়েবসাইট www.paulasset.com এ A to Z সব লেখা আছে। আপনারা সব পড়ুন, বুঝুন, দেন নিজে থেকে করুন। আমরা কোনো কিছু করি না, না আমরা 1 পয়সা ডিসকাউন্ট দেবো, না আমরা আপনাকে ফোন করব বা ইমেল করব সাবস্ক্রাইব করার জন্য। এগুলো আমাদের বিজনেস পলিসির এগেইনস্টে। তো আপনারা নিজেরা এক্সপ্লোর করুন। আর হ্যাঁ, ইউটিউবে যেরকম মানে রেগুলার যে সমস্ত ভিডিও মানে মার্কেট ওভারলুক বলুন, সেগমেন্ট ওভারলুক বলুন, কখনো কখনো কোনো সেক্টরের ডিপ অ্যানালিসিস, কখন বিক্রি করবেন, কখন কি করবেন, এই সমস্ত নিয়েও কিন্তু ভিডিও আমরা রেগুলার দিয়ে থাকি। এবং এই সমস্ত ভিডিও পেতে যেমন আপনারা জানেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই হবে না, নোটিফিকেশন বাটনটাকে প্রেস করে দিন, তবেই আপনার নেক্সট ভিডিও আপনার টাইম লাইনে আসবে। ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কারণ যত বেশি লাইক বা শেয়ার আসে, যত এনগেজমেন্ট আছে, তত আমাদের ভিডিও ফ্রিকোয়েন্সি আমরা সেই মতো বানাতে পারি। তার ফিডব্যাক জানাবেন আপনারা আপনাদের এই কমেন্ট সেকশনে। তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।